নীলুকে কুপ্রস্তাব দেওয়ার মতন মিথ্যে অভিযোগ উঠালো এবার অনির্বাণের বিরুদ্ধে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই যখন নীলাঞ্জনা রায়ের কাছে এসে কাঁদো কাঁদো আওয়াজে বলতে থাকে যে, রায় দিদিভাই তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমার পক্ষে তোর সেবা যত্ন করে তোকে দেখে রাখাটা সম্ভব হবে না, কারণ আমি কোনো মতে তোর সংসার ভেঙে আমি এ বাড়িতে পড়ে থাকতে চাই না। অন্যদিকে রায় বলতে থাকে যে, কী হয়েছে এটা, কি তুই এরকম করে চোখের জল ফেলছিস কেন নীলু বলতো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, দিদিভাই আমার মুখে আনতে হবে কথাটা, খারাপ লাগছে, আমার লজ্জা করছে, কিন্তু তার শর্তে আমি বলতে বাধ্য হচ্ছি, নয়তোবা তোকে ধোঁয়াশার মধ্যে রেখে আমি কোনো মতে নিজে অন্যায়ের ভাগিদার হতে চাই না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, নীলু এরকম হেয়ালি না করে তুই আমাকে বলবি কী হয়েছে। অন্যদিকে নীলু বলতে থাকে যে, দিদিভাই অনেক দিন তো হয়েছে আমি এই বাড়িতে এসেছি, কিন্তু যবে থেকে আমি এসেছি সেই সময় থেকে আমি একটু একটু করে লক্ষ্য করছিলাম যে অনির্বাণ দাদাভাইয়ের মতিগতি একদমই সুবিধার নয়, কিন্তু তার শর্তে আমি ভেবেছি না হয়তোবা আমি অনির্বাণ দাদাভাইয়ের ছোটো বোনের মতন বিধায় তাই জন্য হয়তোবা অনির্বাণ দাদাভাই আমার সাথে এতটা ফ্রেন্ডলি বিহেভ করছে, আমাকে ক্ষমা করে দিতে পেরেছে বিধায়, কিন্তু এখন সেটা যে এরকম করে সে কুপ্রস্তাবের দিকে নিয়ে চলে যাবে সেটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। অন্যদিকে রাই বলতে থাকে যে, তার মানে তুই কী বলার চেষ্টা করছিস। ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে, অনির্বাণ দাদাভাই আমাকে আপত্তিকর ছবি তোলার চেষ্টা করতে থাকে, রীতিমতো আমাকে কুপ্রস্তাব দিতে থাকে, সে আমার কাছে আসার চেষ্টা করে, তুই যখন ঘুমিয়ে থাকিস তোর ঘুমন্ত অবস্থার সুযোগটাকে সে কাজে লাগে, সে বারবার করে আমাকে নিজের কাছে ডাকে। আমি না পারতে গিয়ে বাধ্য হয়ে যখন তার কাছে যাই তখনই সে এমন এমন আজব আজব কিছু চাহিদা করে বসে, যেটা কিনা আমার পক্ষে কোনো মতেই মেটানো সম্ভব না। তার জন্যই আসলে আমি ভাবছি যে আমি এই বাড়ি থেকে চলে গেলে হয়তোবা তোর এবং অনির্বাণ দাদাভাইয়ের সম্পর্কের মধ্যে কোনো মতে ফাটল সৃষ্টি হবে না এবং তোদের মধ্যে কোনো রকম কোনো অশান্তি হবে না। তার জন্য দিদিভাই তুই আমাকে প্লিজ পারলে ক্ষমা করে দে। আর এই কথাটা কারো কাছে বলারও কোনো প্রয়োজন নেই। আমি তোকে একটা কথা আরও বলে দিচ্ছি যে এই সব কিছু সম্পর্কে কিন্তু ঐশ্বর্য খুব ভালো করে জানে, কারণ ঐশ্বর্য নিজের চোখে সেদিন আমাকে দেখেছে যে অনির্বাণ দাদাভাই আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে, আমার আপত্তি থাকা সত্ত্বেও সে আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, এবং ঐশ্বর্য সেটা দেখে ফেলেছে বিধায় আমি আজকে তোর কাছে সেই কথাটা বলতে বাধ্য হয়েছি, কারণ আমি কোনো মতেই চাই না যে ঐশ্বর্য অনির্বাণ দাদাভাইকে বাইরে কারোর সামনে গিয়ে বদনাম করে দিক। কারণ আমি তো খুব ভালো করেই জানি যে আমার উপরে বিশ্বাস তুই কোনো মতেই করবি না, কারণ আগে যে অতীতে আমি যা কিছু করে রেখেছি তারপরে আমার মতন মানুষের উপরে বিশ্বাস না করাটাই স্বাভাবিক। কিন্তু তুই চাইলে জাস্টিফাই করার জন্য তোর স্বামীকে আরও কিছু বলতেই পারিস, কিন্তু তার সত্ত্বেও তুই একবার বরঞ্চ নিজের সন্দেহটা দূর করার জন্য ঐশ্বর্যকে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারিস, ঐশ্বর্য তোকে সব কিছু বলতে পারবে। অন্যদিকে রায় যখন ঐশ্বর্যের কাছে গিয়ে বলতে থাকে যে, ঐশ্বর্য তুমি একটা কথা বলো তো, নীলাঞ্জনা যা কিছু অভিযোগ আনছে অনির্বাণের বিরুদ্ধে সেটা কি সত্য। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে, দেখো দিদিমণি আমি সবটা মিথ্যে বলবো না, কিন্তু তার সত্ত্বেও কিছুটা হলো যা রটে সেটা তো কিছুটা হলেও বটে, তাই না? কারণ অনির্বাণ দাদাবাবু যা কিছু করেছে সেটা আমার চোখের সামনেই করেছে। আমি সেদিন নিজেও দেখেছি যে নীলাঞ্জনা দিদিমণির আপত্তি থাকা সত্ত্বেও সে দুম করে সেই রুমে ঢুকে পড়েছে, এবং নীলাঞ্জনা দিদিমণি কোনো মতেই চাইছিল না যে অনির্বাণ দাদাভাই তার কাছাকাছি যাক, কিন্তু তার সত্ত্বেও সে জোরপূর্বক খাটিয়ে তার কাছাকাছি গিয়েছে, এবং সে এমন কিছু কথা বলছিল যেটা হয়তো আমার মুখে আনতেও লজ্জা করছে। অন্যদিকে রাই বলতে থাকে যে, নীলু তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তুই এই বাড়িতে থাকবি, আমি দেখছি যে অনির্বাণকে কী করা যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।